নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে শিক্ষাক্রম পরিমার্জন করছে সরকার। কারিগরিতে জোর, ষষ্ঠ শ্রেণীতে থাকছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। টেকসই উন্নয়নে কমিশন গঠনের পরামর্শ। ২১ মাস ধরে বন্ধ জাতীয় মানবাধিকার কমিশনের কাজ। দাপ্তরিক কিছু দায়িত্বই সীমাবদ্ধ। জমেছে ১৪০০ অভিযোগ। থমকে আছে নিষ্পত্তি। নতুন কমিশন গঠন না করায় চরম স্থবিরতা। রংপুর বিভাগের ৪ রাষ্ট্রায়ত্ত চিনিকল ৬ বছর ধরে বন্ধ। রক্ষণাবেক্ষণে প্রতি মাসেই গুনতে হচ্ছে কোটি টাকা। নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের। নিজের ও পরিবারের নামে ২০টি খাস জমির বন্দোবস্ত নেয়ার অভিযোগ ভোলার ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে। বিক্রি করেছেন স্ট্যাম্পের মাধ্যমে। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২। আহত ৫ শতাধিক। বহু ভবন বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। শুরুতেই সরকারের ১৮০ দিনের বিশেষ প্রতিবেদন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনে শিক্ষাক্রমকে আনন্দময় করার কাজ করছে সরকার। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মাস থেকেই বিনামূল্যে দেয়া হচ্ছে ইউনিফর্ম। জোর দেয়া হচ্ছে কারিগরি শিক্ষায়ও। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে আনন্দময় এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের ১৮০ দিনের পরিকল্পনায় আরও ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব, বাধ্যতামূলক তৃতীয় শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান। তারই অংশ হিসেবে এরই মধ্যে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং ৬০টি খেলা বাধ্যতামূলক। ষষ্ঠ শ্রেণীতে চালু হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ শুরু হচ্ছে চলতি মাসে। আমরা মনে করি আল্লাহর রহমতে অনেক অগ্রসর হয়েছে এবং আমাদের টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে ২ থেকে ৩ বছর, বস্তু ৪ থেকে ৫ বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম সহ নানা কার্যক্রম সফল করতে হলে যথাযথ প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদের বীজটা তার ভিতরে ছোটবেলা থেকেই যাতে করে বপিত হয় এবং সেটা যেন সে ধারণ করে বড় হয়, এইটা একটা পজিটিভ দিক হবে। এটা তবে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। আগামীতে এই সংকট কাটাতে সরকার, বিরোধী দল সহ সংশ্লিষ্ট সব মহলকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। ওই মেসেজটা দিয়ে দেয়া উপাচার্যদেরকে, উপাচার্য মহোদয়দেরকে, প্রিন্সিপাল স্যারদেরকে যে সে যেই দলই করুক কোনো অসুবিধা নাই, কিন্তু সে বৈধ ছাত্র কিনা এবং সে অন্যকে হার্ম করতেছে না। গবেষকরা বলছেন, শিক্ষার টেকসই উন্নয়ন করতে হলে শিক্ষা কমিশন গঠন করতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগের পাহাড় জমলেও থমকে আছে সেগুলোর নিষ্পত্তি। চলতি বছরের এপ্রিলে অধ্যাদেশের অধীন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করার পর আর গঠন করা হয়নি নতুন কমিশন। এতে চরম স্থবিরতা জাতীয় মানবাধিকার কমিশনে। জমা রয়েছে প্রায় ১৪০০ এর মতো অভিযোগ। বিস্তারিত থাকছে তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। এটা পরে হাঁটাটা অনেক কষ্ট, আর দ্বিতীয় হলো এই পাটা আসলে আরেকটু ভালো মানের পা নিলে আমি আরো ভালো হাঁটতে পারতাম। বহু বছর পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। দীর্ঘশ্বাস ফেলে উগরে দিলেন ক্ষোভ। আক্ষেপের সুরে প্রশ্ন করলেন মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে। আমরা মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিলাম যে আসলে এই যে আমাকে যে গুলি করা হলো, গুলি করে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো, তো সেক্ষেত্রে আসলে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জার্নিটা এখনও চলমান আছে আর কি, এখনও কোনো দৃশ্যমান কিছু হচ্ছে না। তারা একটা মানবাধিকার কমিশন
আছে এটা দেখানোর জন্য মাঝে মাঝে আমাদের ভিকটিমদেরকে অনেক কষ্ট করে তারা ডেকে নিয়ে যায়। তো আসলে এটা আলটিমেটলি এর কোনো ফিডব্যাক আমরা পাই না। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে যেসব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কার করে কার্যকর ও স্বাধীন রূপ দেওয়ার কথা ছিল তার মধ্যে একটি জাতীয় মানবাধিকার কমিশন। তবে সংস্থাটির কার্যক্রম গত 21 মাস ধরে সম্পূর্ণই বন্ধ। মানবাধিকার কমিশনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি কেবল দাপ্তরিক কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ। এই কমিশনের গতিশীলতা কবে ফিরবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। 2009 সালে আইন করে গঠন করা হয় জাতীয় মানবাধিকার কমিশন। 16 বছর পর সেটি অন্তর্বর্তী সরকার বাতিল করে 2025 সালে জারি করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যার ভিত্তিতে আবারও কমিশন গঠিত হলেও বর্তমান সরকার অধ্যাদেশটি বাতিল করে ফিরিয়ে আনে 2009 সালের আইন। ফলে অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া সদস্যরা পদত্যাগ করেন। দেশের অভ্যন্তরীণে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে সেগুলোর জায়গা থেকে আমরা রাষ্ট্রের কাছ থেকে সোজা জবাব পেতে পাচ্ছি না, কারণ ওই মেকানিজমটা হারিয়ে গিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দেশের বাইরে পারস্পরিক যে ভূ রাজনৈতিক জায়গাগুলোতে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে সেখানেও আসলে আমাদের এই কমিশন একটা ভালো ভূমিকা পালন করতে পারত, যেটা বর্তমানে আনফরচুনেটলি তারা করতে পারছে না। এক তো হচ্ছে যে কমিশন নেই, সেটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই, এখনো পর্যন্ত তাদের দায়িত্ব নেওয়ার পর 5 মাস হতে চললো। দ্বিতীয় হচ্ছে যে কমিশনটা যখন হবে তখন যে কার্যকর হোক সেটা তারা চায় কিনা, এই প্রশ্নটা এখন খুব জোরালো। নতুন কমিশন কবে গঠিত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে কমিশনের পদগুলোতে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। এক মুহূর্ত যখন পদ খালি হবে তারপরে মানবাধিকার কমিশনের পদ খালি থাকা উচিত না। অর্থাৎ আপনি যদি ছোট জগন্নাথ বানিয়ে রাখেন চেয়ারম্যানকে, তাহলে কিছু হবে না। মানবাধিকার কমিশনকে ক্ষমতা দিতে হবে, চূড়ান্ত ক্ষমতা, যে মানবাধিকার লঙ্ঘন হলে সে ব্যবস্থা নিতে পারবে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন বিল আকারে উত্থাপন হতে পারে আগামী সংসদ অধিবেশনে। 100% না হলেও অনেকটা অ্যাকোমোডেট করে আমরা একটা আইন খসড়া তৈরি করেছি, এবং সেই খসড়া আরও একটু আমাদেরকে যাচাই বাছাই করতে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ইনস্ট্রুমেন্টের আলোকে করে। আমরা আশা করছি এই অধিবেশনে এটা পাশ হবে। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন বি ক্যাটাগরিতে থাকায় জাতিসংঘের প্যারিস কনভেনশনের পূর্ণ মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। ফলে এটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম বা জাতিসংঘ মানবাধিকার পরিষদে স্বাধীনভাবে বক্তব্য দেয়া, সিদ্ধান্ত গ্রহণ, এমনকি ভোটাভুটির অধিকার থেকে বঞ্চিত। মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি পূর্ণাঙ্গ স্বাধীন কমিশন গঠন করা সম্ভব না হলে ভুক্তভোগী মানুষের দীর্ঘশ্বাস কোনোদিনই দূর করা সম্ভব হবে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ভোলায় ভূমি সহকারী কর্মকর্তা মুশফিকুর রহমানের বিরুদ্ধে নিজের ও পরিবারের সদস্যদের নামে সরকারি খাস জমি বন্দোবস্ত নেওয়া, জালিয়াতির মাধ্যমে ভিপি জমির নাম জারি করা এবং অবৈধভাবে বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ উঠেছে। খাস জমি বিক্রি বা হস্তান্তরের আইন না থাকলেও স্ট্যাম্পের মাধ্যমে বিক্রিও করেছেন তিনি। এসব অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। উৎপল দেবনাথের ছবিতে আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন লিটন। ঝামেলা করে বারবার, আবার এলাকার কিছু গুন্ডা ফান্ডা আছে। আমার হুমকি আমি আমার বাড়ি আমার দিয়ে দিব। এদের জমি কেন নেন? জমি ভূমিহীন। আমাদের হয়তো ভুলভ্রান্তি হইতেই পারে। ভোলার চরপেশন উপজেলার চর কচ্ছপিয়া মৌজার দিয়ারা 394 খতিয়ানের জমির মালিক স্থানীয় কৃষক মোহাম্মদ সিরাজ। চরমানিকা ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান ওরফে মুশফিক তহসিলদার নীতিমালা অমান্য করে 2004 সালে একই খতিয়ানে তার ছেলে মাহফুজুর রহমানের নামে 1.5 একর খাস জমি বন্দোবস্ত নেন। 5 বছরের ছেলে মাহফুজকে বিবাহিত দেখিয়ে জাল জালিয়াতির মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ মুশফিক বিরুদ্ধে। 2018 সালে জমির প্রকৃত মালিক মোহাম্মদ সিরাজকে উচ্ছেদ করে গড়ে তোলেন 2টি পাকা ঘর। পার্শ্ববর্তী মোজাম্মেল ও হানিফ বয়াতির পরিবারের কাছে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করেন একই খতিয়ানের 44% জমি। জমি বন্দোবস্ত নেয়া ও বিক্রি সবই ছিল অবৈধ। উনি বেশি ক্ষমতার মালিক, আরো সরকারি চাকরি করে, উনি জেনে ফাঁক পায় হয়নি বন্দোবস্ত নেয়। বিল্ডিং করছে, ঘর করছে, আমাদের উন্নপথ করে, আমার দূরে আমার বাড়ির মতো জায়গা দখল করে, আর আমার হুমকি আমি আমার বাড়ি আমার দিয়ে দিব। হ্যাঁ, ছেলের নামে নিয়ে সে আমার কাছে বিক্রি করছে 4.5 ঘন্টা। আমরা দুর্বল পারি না। ওরা না রাখলে তাদেরকে থাকতে দেবে না, তারাই দিবে এখান থেকে।
এভাবে তো আর তারা নিরুপায় হয়ে নিছে। নেতারা আছে, নেতারা বলছে যে এটা কিনে লইতে হবে, জোর জব্বরে আমাদের হাতে এগুলা কিনেছে, আমাদের থেকে টাকা ছিল না। ধরেন যাই জিনিস বেচছে কিনা, হ্যাঁ বাপের বাড়ির সম্পদ বেচছে, হ্যাঁ এই জায়গাটা রাখা হয়েছে। 4 দশক আগে চর কচ্ছপিয়ার অর্ধশতাধিক দরিদ্র পরিবারের বসবাসের জন্য জমি কিনে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে বাংলাদেশ চার্জ সমাজ উন্নয়ন কার্যক্রম নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থার জমির মধ্যে ছেলের নামে নেয়া বন্দোবস্তের জমি দাবি করে আশ্রিতদের উচ্ছেদে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে চাপ প্রয়োগ করেন মুশফিকুর। স্থানীয়দের অভিযোগ, মুশফিকুর রহমান তার স্কুল শিক্ষক বাবা, ছেলে, ভগ্নিপতি, নিজের ও নিকট আত্মীয়দের নামে বেনামে 20টি খাস জমি বন্দোবস্ত নিয়েছেন। 6টি বন্দোবস্ত মোকদ্দমার কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় দক্ষিণ আইচা মৌজার এসএ 717 ও চর কচ্ছপিয়া মৌজার দিয়ারা 398 খতিয়ানের জমি মুশফিক তার নিজের নামে বন্দোবস্ত নেন। শিক্ষক পিতা মফিজুর রহমানকে ভূমিহীন দেখিয়ে চর কচ্ছপিয়া মৌজার দিয়ারা 397 নং খতিয়ান, ছেলে রিমনের নামে 395 খতিয়ানে এবং ভগ্নিপতি আবুল কাশেমের নামে 393 নং খতিয়ানে মোট 9 একর জমি বন্দোবস্ত নেন। বন্দোবস্তকৃত জমি হস্তান্তর বা বিক্রি নিষিদ্ধ থাকায় সাব কবলার পরিবর্তে স্টাম্পের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। বন্দোবস্তি কার্ডে কথা আছে যে কেউ জমি নেবেন না, যদি নেন তার জমি তাদেরকে নোটারি দেবেন। আপনি জমি তাদের নোটারি দিয়ে দেন, এরা তো ভূমিহীন, এরা জমি 84 সালে বসা, আপনি জমি 2000-এর পরে নিলেন, তো এদের জমিন কেন নেন? জমিন ভূমিহীনের। তহসিলদার বলে আর মুশফিক তার নাম, এখানে আরো বিভিন্ন জায়গায় তার জমিন আছে। তো এই জমিটা আমলিক সরকার আমলে সে জোরপূর্বকভাবে যে ঘরটা তোলা হয়েছে। খাস জমি হাতিয়ে নেয়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি মুশফিক তহসিলদার। একই উপজেলার নুরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন সরকারি ক তফসিলভুক্ত ভিপি জমি মৃত ব্যক্তি সহ নিজের লোকজনের নামে নামজারি করে দেওয়ার অভিযোগ রয়েছে। জালিয়াতির কারণে 2024 সালে প্রায় 27 একর জমির 8টি নামজারি বাতিল করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। খরচপাতি নিচ্ছে, এই খরচপাতি আমার টাকা পয়সাগুলো নষ্ট হয়েছে। ভূমি অফিসের যে হানিফের ছেলে আবু সাইদ, উনি এই মুশফিক স্যারের রুমে থাকতো, ভূমির চাকরি করে, এই বলিয়া সে আমাদের কাছ থেকে বলছে আমরা করিয়া দিমু, এই কথা করে আমাদের কাছে টাকা ঢুকে নিছে। হেরা যেন জাল জালিয়াতি করছে, এটা কি আমার কাছে কইছে? তবে এত প্রমাণ থাকার পরেও নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত মুশফিকের। আমার জমি নাই, আমি জমি এরকম তো বলতেই পারে। আমাদের হয়তো ভুলভ্রান্তি হইতেই পারে, ভুলভ্রান্তি তো আবার এটা সংশোধন করার ক্ষমতা স্যারেগো আছে। আর এসব অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রথমত কেউ যদি ভুল তথ্য দিয়ে বন্দোবস্ত নিয়ে থাকে, সেটা শুধু সরকারি অফিসার বা সরকারি কর্মকর্তা কর্মচারী না, বাইরের কেউ যদি নিয়ে থাকে, এরকম কোনো অভিযোগ পেলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে উপজেলা কমিটি এবং জেলা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়ার, বাতিল সহ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অবশ্যই এটা গুরুতর অন্যায়, কারণ একজন সরকারি কর্মচারী তিনি নিজেকে ভূমিহীন বলতে পারবেন না। নীতিমালা বিরোধী তদন্তের ব্যবস্থা গ্রহণ করব এবং তদন্তে প্রমাণিত হলে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভোলা পৌর ভূমি অফিসে কর্মরত মুশফিকুর রহমান 2004 সালে চরফেশনের চরমানিকা ইউনিয়ন ভূমি অফিসে চাকরিকালীন জমি বন্দোবস্ত নেন এবং 2024 সালে নুরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে চাকরিকালীন জালিয়াতির মাধ্যমে ভিপি জমি নামজারি করান। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দীর্ঘ 23 মাস প্রতিষ্ঠানে না এসেও প্রশাসনিক সিদ্ধান্তে বহাল রয়েছেন রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন, আর প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে 200 শিক্ষার্থীর উপবৃত্তি। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান প্রায় 23 মাস ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত, অথচ বহাল আছেন অধ্যক্ষ পদে। দীর্ঘদিনের এই অনুপস্থিতির প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে। শুধু শিক্ষা কার্যক্রম নয়, অধ্যক্ষকে ঘিরে প্রশাসনিক জটিলতায় বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরাও। ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণীর প্রায় 200 শিক্ষার্থীর উপবৃত্তি আটকা আছে। বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামানের বেতন ভাতাও।
2024 সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই প্রতিষ্ঠান আসা বন্ধ করেন অধ্যক্ষ শাহজাহান। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে একাধিক শিক্ষক পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে প্রশাসনিক আদেশে পুনর্বহাল করা হয় শাহজাহানকে। তবে প্রতিষ্ঠানে না এলেও এমপিও ও প্রশাসনিক ওয়েবসাইটের পাসওয়ার্ড নিয়ন্ত্রণ করছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তাকে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে সব অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষ শাহজাহান। হাইকোর্টে মামলা চলতেছে, আপনার প্রায় 3.5 কোটি টাকার দুর্নীতি, সবকিছু এগুলো সব মিথ্যা? জি, সবই মিথ্যা। আপনি যে দীর্ঘ 23 মাস থেকে কলেজে যান না, সেটাও মিথ্যা? মোস্তফাজামান মুকুলের নেতৃত্বে 2024 সালের 27শে আগস্ট প্রতিষ্ঠানে মব সৃষ্টি করছিল। মব সৃষ্টি করার পরে আমাকে প্রতিষ্ঠানে যেতে বাধা দেয় আর কি। ডিসি স্যারের একক ক্ষমতা বলে আর কি ওনাকে, আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওনাকে দায়িত্ব দেয় এবং প্রতিষ্ঠানের যাবতীয় পাসওয়ার্ডগুলো উনি ওনারা কবজায় নিয়ে নেন। সেই সুবাদে উনি ওনার নিজের বেতন চালু করতে পেরেছেন। অধ্যক্ষের দীর্ঘ অনুপস্থিতি ও প্রশাসনিক জটিলতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। প্রতিষ্ঠানে তাকে যাইতেই তো হবে, না গেলে তো বেতন নেওয়ার কোনো সুযোগ থাকে না। উনি আসলে কাজ করতেছেন কিনা সে বিষয়টা আমরা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা 3 সদস্যের কমিটি করে দেবো আর কি। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। একদিকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুরবাসী। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকছে মাত্র 8 থেকে 10 ঘন্টা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা আর ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার উৎপাদন। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে এই সংকট। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুর রশিদ জীবন। গরমে হাঁসফাঁস, তার উপর অস্বাভাবিক লোডশেডিংয়ে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে। দিনরাত মিলিয়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঘরে বাইরে সবখানেই বেড়েছে ভোগান্তি। কারেন্ট নাই, পাখা বাতাস, রান্নারও কষ্ট হয়। আমরা কারেন্টে রান্না করি। সকাল থেকে এই পর্যন্ত রান্না হয়নি, বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারতেছে না। ভোরবেলা যখন মানুষ ঘুমাবে ঠিক সেই সময় কারেন্ট নাই। বিদ্যুৎ বাতি না থাকার কারণে পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট, তো অস্থির হয়ে আছি। বাসায় অসুস্থ বয়স্ক লোকদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, এটা আসলে তাড়াতাড়ি শুরু করা দরকার। এলাকাবাসীর অভিযোগ, নেসকোর আওতাধীন রংপুর মহানগর এলাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টাই থাকছে বিদ্যুৎ, যার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। লোডশেডিংয়ে উৎপাদন কমেছে 50 থেকে 60%। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই। সকালে নাই, ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এইভাবে তো একটা প্রতিষ্ঠান বা একটা কলকারখানা চলে না। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা ডিউটি করি, কাজ করতে পারি না, কাজে এখানে জমা হয়ে থাকে। এক্সিকিউটিভদের দারুণ কষ্টকর হচ্ছে, প্রোডাক্ট দেখাইতে পারতেছি না, জেনারেটর দিয়ে যতটুকু ব্যাকআপ দেওয়া ততটুকু দিতে পারতেছি না, কারণ জ্বালানি তেলেরও দাম। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও নেসকোর প্রধান প্রকৌশলী জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বেড়েছে লোডশেডিং। আমার কালকে 241 পাইছি, এটা হলো 15টায়। কালকের 2 দিনের বেলা খুব খারাপ গেছে, 91 মেগাওয়াট লোডশেড ছিল। সমস্যা আমি তো সমস্যা করে জানি না, সমস্যা আমি কম পাচ্ছি। নেসকোর আওতাধীন রংপুর মহানগরে প্রতিদিন 310 থেকে 320 মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 215 থেকে 220 মেগাওয়াট। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। উৎপাদন না থাকায় নেই কোনো আয়, তারপরও বন্ধ নেই খরচ। রংপুর বিভাগের 4টি রাষ্ট্রায়ত্ত চিনি কল 6 বছর ধরে বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণে প্রতি মাসেই গুনতে হচ্ছে কোটি টাকা। একই সঙ্গে বাড়ছে ঋণের বোঝা। তবে 2024 সালের মধ্যে এসব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে উত্তরের অর্থনীতিতে গতি ফিরবে, সৃষ্টি হবে কর্মসংস্থানের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। একসময় আখের মৌসুম এলেই কর্মচাঞ্চল্যে মুখর থাকত শ্যামপুর চিনিকল, অথচ এখন এই কারখানা নীরব, নিস্তব্ধ। পড়ে আছে বিশাল স্থাপনা, ভারী যন্ত্রপাতি। রংপুর বিভাগের শ্যামপুর, রংপুর, সেতাবগঞ্জ ও পঞ্চগড় এই 4 চিনিকলের মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে 2020 সাল থেকে। বন্ধ হয়ে যাওয়া এসব চিনিকলের শত শত একর জমি, অবকাঠামো এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। একই সাথে বাড়ছে ঋণের বোঝাও।
কিন্তু প্রশ্ন হলো বন্ধ হওয়া এসব চিনিকলের পিছনে সরকারের ব্যয় করে লাভই বা কি হচ্ছে। সম্প্রতি এসব শিল্প প্রতিষ্ঠানকে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনা, অলস সম্পদের ব্যবহার নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শ্রমিক নেতারা বলছেন, টেকসই পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে চিনিকল সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। চাষির প্রতিনিধি নেওয়া হোক, শ্রমিকের প্রতিনিধি নেওয়া হোক, এখানে কর্পোরেশনের প্রতিনিধি থাক, এখানে সরকারের প্রতিনিধি থাক, আলোচনা হোক সেখানে কেন এই মিল লস হচ্ছে তার রূপরেখা বের হয়ে আসবে এবং এই মিলগুলো লাভ কিভাবে করা যায় তার জন্য সুন্দর একটা পরিকল্পনা নেওয়া সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও আধুনিক পরিকল্পনার মধ্য দিয়ে এসব বন্ধ শিল্প সচল করা গেলে উত্তরের অর্থনীতি অনেক বেশি গতিশীল হবে। চিনিকল কেন্দ্রিক যে কৃষি ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল সেগুলো আবার নতুন করে গড়ে উঠবে এবং ভারী শিল্প গড়ে ওঠার কারণে কৃষির যে প্রাণ চঞ্চলতা সেটা ফিরে আসবে এবং অর্থনীতিতে একটা চাঙ্গা ভাব আসা সম্ভব। কর্তৃপক্ষের তথ্যমতে মিলগুলোকে লাভজনক করতে শুধু চিনি উৎপাদন নয়, বরং উপজাত ব্যবহার করে ইথানল, বিদ্যুৎ উৎপাদন এবং বিট সুগার তৈরির আধুনিক প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রায় 7 বছর ধরে তালাবন্দি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জন্য কেনা 21 কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বকেয়া পরিশোধ না করায় এসব সরঞ্জাম চালু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে রোগীদের বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে বাইরের বেসরকারি প্রতিষ্ঠান থেকে। তবে যন্ত্রগুলো সচল করার অনুরোধ হাসপাতাল তত্ত্বাবধায়কের। বাদশা সৈকতের পাঠানো তথ্য ও জামিন মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। অপারেশন থিয়েটার, ইটিটি, ইকোকার্ডিওগ্রাম, পোর্টেবল এক্স-রে, এন্ডোস্কোপি, ডায়াথার্মি মেশিন সহ অন্তত 193টি সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে হাসপাতালে। দীর্ঘ সময় সচল না করায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে জটিল রোগ নির্ণয়ের এসব যন্ত্র। 2018-19 অর্থ বছরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে 32,94,60,000 টাকা ব্যয়ে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনার কার্যাদেশ দেওয়া হয়। 2019 সালের 19 মার্চ সার্ভে কমিটির মাধ্যমে মালামাল বুঝে নেওয়া হয়। এরপর ঠিকাদারকে 11,19,90,000 টাকা পরিশোধ করা হলে যন্ত্রগুলোর একাংশ ব্যবহার করা শুরু হয়। কিন্তু প্রায় 21 কোটি টাকার বিল পরিশোধ না করায় বাকি সরঞ্জাম কোনো কাজে আসছে না। রোগীরা জানান, একদিকে হাসপাতালটিতে চিকিৎসক সংকট, অন্যদিকে বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে বাইরের বেসরকারি প্রতিষ্ঠান থেকে। এতে বেড়েছে ভোগান্তি। আমাদেরকে কোনো যদি টেস্ট করতে দেয় তাহলে আমরা বাইরে থেকে করি, অনেক টাকা আমাদের খরচ হয়ে যায়। দুলের টেস্ট দিছি, একটা রংপুর পাঠাছি 3 দিন পর আসবে, আর একটা এখানে দিছি সদরে 2 তলায়। স্যার ইকো করার সময় হঠাৎ পাসওয়ার্ড চাচ্ছে, যার জন্য ইকো করার সমস্যা হচ্ছে। আর ইটিটি মেশিনের সমস্যা ডেমোবুট করা। কর্তৃপক্ষ বলছে বকেয়া পরিশোধের দায়িত্ব মন্ত্রণালয়ের, তবে যন্ত্রগুলো সচল করার অনুরোধ হাসপাতাল তত্ত্বাবধায়কের। অর্থ ছাড় করবে কিনা সেটা সরকার বুঝবে। এই যন্ত্রপাতিগুলোর জন্য পাসওয়ার্ড খুলে দেওয়া হয় এবং যন্ত্রপাতিগুলোর জন্য একটি সুরাহা করা হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন অন্তত 1,500 মানুষ স্বাস্থ্যসেবা নেন। বর্তমানে হাসপাতালে 177টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 19 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। কাজ শেষ হয়েছে মাত্র 2 বছর আগে, অথচ এরই মধ্যে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের প্রায় 14 কিলোমিটার তীর রক্ষা বাঁধের শতাধিকের বেশি স্থানে দেখা দিয়েছে ধস। স্থানীয়দের অভিযোগ, মাটির বদলে বালু ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, অতিবৃষ্টির কারণেই তৈরি হয়েছে এমন অবস্থা। সোহেল রানার ছবিতে আরও থাকছে বিপ্লব ইসলামের রিপোর্টে। প্রতিদিনই ধসে পড়ছে ব্রহ্মপুত্র নদের সুরক্ষা বাঁধ। দীর্ঘ বাঁধে কাজের মান যে কতটা নিম্নমানের ছিল তা প্রমাণ করতে সময় লাগেনি 2 বছরও। নদীর ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি আর যোগাযোগের সড়ক রক্ষায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণ শেষ হওয়ার 2 বছর না ঘুরতেই সেই বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ধস। কোথাও বড় বড় গর্ত, কোথাও মাটি দেবে সৃষ্টি হয়েছে গভীর খাদ। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে প্রয়োজনীয় মাটির পরিবর্তে বেশিরভাগ স্থানে বালু ব্যবহার করা হয়েছে। কামারজান থেকে শুরু করিয়া বেলকা পর্যন্ত এখন সম্পূর্ণ রাস্তায় একদম ধসে গেছে।
রাত্রে অন্ধকারে অনেক লোক বয়স্ক লোক মনে করেন খালি খননে পড়ে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না। নদীর থাকি ড্রেজার দিয়ে বালু তুলিয়ে কিছু মাটি দিয়ে সলপ দিয়ে চলে গেছে ওরা। বালু দিয়ে করার কারণে ভাঙতেছে, মাটি এখানে নাই, 1 ফিট মাটিও নেই, শুধু বালু খালি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, অতি বৃষ্টির কারণে বাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে গেছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষার কারণে মাটির প্রাপ্যতা কম হওয়ায় সবগুলো জায়গায় যে গতিতে কাজ করার কথা সেই গতিতে কাজ করা যাচ্ছে না। তবে আমরা কাজ শুরু করেছি, পর্যায়ক্রমে সবগুলো রেইন কাটি মেরামত করা হবে। 2023-24 অর্থ বছরে নদী তীররক্ষা বাঁধটি 13 কোটি 99 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। পানি কমার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের নদ নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল এলাকায় ধরনার পাড়ে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল এলাকায়। এই এলাকাটি আসলে একবারে সীমান্তের কাছাকাছি, অর্থাৎ কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার যে সীমান্ত রয়েছে সেই দুই জেলার মধ্যবর্তী জায়গা দিয়ে কিন্তু এই ধরলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আমি যদি দেখাই যে এখানে প্রায় 1 কিলোমিটার ব্যাপী সীমান্তের খুব কাছাকাছি জায়গায় 1 কিলোমিটার ব্যাপী যে ভাঙন রয়েছে, এখানকার স্থানীয়রা যেটি জানিয়েছে যে গত 4 থেকে 5 বছরে প্রায় এখানে 400-500 বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই যাদের এখানে বাড়ি ঘর ছিল সেই লোকগুলো কিন্তু আসলে কেউ নদীর ওই পারে, আবার অনেকেই বিভিন্ন এলাকায় চলে গেছে। যেটি জানাই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিও একটি বাড়ির ভিটে এবং এখানকার মানুষ যেটি জানিয়েছে যে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এখানে ভাঙন অব্যাহত থাকলেও কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ড তেমন কার্যক্রম হাতে নেয়নি বা জিও ব্যাগ বা কোনো ধরনের ভাঙন প্রতিরোধের চেষ্টা করেনি, যার কারণে এখানকার মানুষ কিন্তু প্রতি বছরেই ঘর বাড়ি হারাচ্ছে। আর এই যে চলতি মৌসুম, যেটা বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু আমি এখানে খোঁজ নিয়েছি প্রায় 20 থেকে 30টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আর স্থানীয়রা যেটি দাবি জানিয়েছে যে তারা একাধিকবার যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু তারা কোনো সুরাহা পাননি, এটি তাদের অভিযোগ। আর যে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে কুড়িগ্রামের যে প্রধান 4টি নদ নদী ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার রয়েছে, সেই 4টি নদ নদীর প্রায় 100টি পয়েন্টে তারা ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছে, কিন্তু তার বাইরেও কিন্তু আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলোতে কোনো ভাঙন রোধের ব্যবস্থা নেয়নি, যার কারণে সেখানকার মানুষ জনকে এই ঘর বাড়ি হারাতে হচ্ছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদী ভাঙনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে। দেশের বাইরের খবর, কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। রাজধানী বোগোতা সহ দেশটির বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে বহু ভবন। এর মধ্যে কালি শহরেই ধসে পড়েছে অন্তত 26টি ভবন, ভেতরে আটকা পড়েছেন অনেকেই। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পানামাতেও কম্পন অনুভূত হয়। শান্ত সকালে হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া, মুহূর্তেই পাল্টে যায় সবকিছু। স্থানীয় সময় সোমবার সকাল 7:34 ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালি শহর। এখানে অসংখ্য ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষের মধ্যে বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। আটকা পড়াদের সন্ধানে উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। ভূমিকম্পের ভয়াবহ সে মুহূর্তের কথা স্মরণ করেন অনেকে। গুগল অ্যালার্ট পাওয়ার পর ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন কেউ, তবে সবাই তা করতে পারেননি। এর আগে ভূমিকম্পের পরপরই আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল 107 কিলোমিটার। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। শাফিনা সুলতানা, সময় সংবাদ। খেলার খবর, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা গর্বের। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি ভোগাচ্ছে ঢাকা এক্সপ্রেসকে। ডারউইনে কেরি আর ওয়েদারল্ডকে নিয়ে অন্যরকম দিন পার করছেন তাসকিন আহমেদ। ডারউইনের সমুদ্রে রোদ পোহাচ্ছেন তাসকিন। এক পাশে অ্যালেক্স ক্যারে, অন্য পাশে লোকাল বাই জেক ওয়েদারল্ড। ওয়াটারফ্রন্টে এমন আয়োজনে দিন পার করলেন দুই দলের ক্রিকেটাররা।
এর পেছনে অবশ্য একটা কারণও আছে। ডারউইন আর বাংলাদেশের একমাত্র মিল ওই সাগর, পানি আর মাছকে ঘিরে। ক্রিকেট অস্ট্রেলিয়াও থিম ফটোশুটে বেছে নেয় তাই এমন জায়গা। এরপরে দুই দলের প্রতিনিধিরা মুখোমুখি হয় স্থানীয় গণমাধ্যমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের। ঢাকা এক্সপ্রেসের আক্ষেপ নাহিদ রানাকে ঘিরে। গুরুত্বপূর্ণ সিরিজে এই পেসারের অনুপস্থিতি যে দলকে পিছিয়ে দিয়েছে সেটাই মনে করিয়ে দিলেন। নাহিদ ও শরীফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। আমরা তাদের খুব মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে। সে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বড় হুমকি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়েছে। তবে আমরা ভালো করার আশা করছি। এদিন তাসকিনের ছিপে মাছ উঠেছে কিনা জানা যায়নি, তবে ডারউইন টেস্টে অজি ব্যাটারদের শিকার করার গুরুদায়িত্ব থাকবে ঢাকা এক্সপ্রেসের কাঁধে। আর না হলে ঐতিহাসিক সিরিজটা রূপ নেবে চূড়ান্ত হতাশায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে শিক্ষাক্রম পরিমার্জন করছে সরকার। কারিগরিতে জোর, ষষ্ঠ শ্রেণীতে থাকছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। টেকসই উন্নয়নে কমিশন গঠনের পরামর্শ। 21 মাস ধরে বন্ধ জাতীয় মানবাধিকার কমিশনের কাজ। দাপ্তরিক কিছু দায়িত্বই সীমাবদ্ধ। জমেছে 1400 অভিযোগ, থমকে আছে নিষ্পত্তি। নতুন কমিশন গঠন না করায় চরম স্থবিরতা। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 132, আহত 5 শতাধিক, বহু ভবন বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান।